শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় কাল। সর্বোচ্চ সাজার অপেক্ষায় ছাত্র জনতা। আসামিদের সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন প্রসিকিউশনের। রায় যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। বাস অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন স্থাপনায় নাশকতা। ফরিদপুর মাদারীপুরে গাছ কেটে সড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। ফ্যাসিস্ট হাসিনার রায় ঘোষণা নিয়ে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে একটি মহল, বললেন মির্জা ফখরুল। সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান। হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে রায় এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। আরো 6 রাজনৈতিক দলের সাথে কমিশনের সংলাপ। সবার সহযোগিতা চাইলেন সিএসসি। বিকেলে অন্য 6 দলের সাথে বৈঠক। সামনে যে নির্বাচনটা আমরা যাতে একটা সুন্দর গ্রহণযোগ্য পরিবেশে যাতে একটা নির্বাচনটা অর্গানাইজ করতে পারি, এটা আপনাদের সহযোগিতা পাওয়া আমাদের মূল উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রের নেভাদায় শক্তিশালী থার্মোনিউক্লিয়ার বোমার পরীক্ষা। F-35 যুদ্ধ বিমান থেকে ছুড়ে মারা হয় মারণাস্ত্রটি। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এখন অপেক্ষার হিসাব ঘণ্টায়। আগামীকাল ঘোষণা হবে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে গণহত্যা সহ মানবতা বিরোধী বিভিন্ন অপরাধ মামলার রায়। এখন থেকেই সবার সজাগ দৃষ্টি কি হতে যাচ্ছে সোমবার। শুরু থেকেই শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চেয়ে আসছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী সমাজ। আবার ফেসবুক, ইউটিউবে বিচারিক কার্যক্রমের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করে আসছিল আসামি পক্ষের সমর্থকরা। সরাসরি সম্পর্ক না থাকলেও বিচ্ছিন্নভাবে গাড়ি ও স্থাপনা পোড়ানোর ঘটনাও ঘটেছে। স্বরাষ্ট্র উপদেষ্টাও কড়া বার্তা দিয়ে রেখেছেন, রায় ঘিরে কোনো অরাজকতা বরদাস্ত করবে না আইনশৃঙ্খলা বাহিনী। এখন তাকে সবাই চেনেন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। বন্দুকের নলের সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকা আবু সাইদ হয়ে ওঠেন জুলাই আন্দোলনের প্রতীক। সেদিন গুলিবিদ্ধ হওয়ার আগে হয়তো তিনিও ভাবেননি রাষ্ট্রের টাকায় কেনা বুলেট বিদ্ধ করবে শরীর, কেড়ে নেবে প্রাণ। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় তৃতীয় অভিযোগটি শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায়। প্রসিকিউশন বলছে, আবু সাইদকে হত্যার পর কয়েক দফায় পরিবর্তন করা হয় পোস্টমর্টেম রিপোর্ট। ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় ঘটনাটি। তবে ভিডিও ফুটেজ থাকায় তা ছড়িয়ে পড়ে সর্বত্র। তাদের মতো করে একটা রিপোর্ট দিতে বাধ্য হয়েছিল। আশুলিয়ায় আন্দোলনকারী 6 জনকে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়া হয় আগুনে। ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায়, লাশ পোড়ানোর সময়ও প্রাণ ছিল একজনের, তাকেও রেহাই দেওয়া হয়নি সেদিন। ওই ঘটনার প্ররোচনা, উস্কানি ও ষড়যন্ত্রের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। যে যখন এই লাশগুলোকে আগুন দেওয়া হচ্ছিল তখন তার মধ্যে একজন ছেলে জীবিত ছিল। 5ই আগস্ট রাজধানীর চানখারপুলে নির্মমভাবে হত্যা করা হয় শিক্ষার্থী আনাস সহ 6 জনকে। ওই ঘটনাতেও শেখ হাসিনার উস্কানি প্রমাণ করতে তথ্য উপাত্ত উপস্থাপন করেছে প্রসিকিউশন। এখানে অকাট্য প্রমাণ, শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সবকিছু তুলে ধরা হয়েছে। জাতির সামনে এই বিচার হয়েছে, আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ারভাবে উপস্থাপন করা হয়েছে। রাজসাক্ষী হয়ে জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার নির্দেশ আর উস্কানির বর্ণনা দিয়েছেন মামলার আরেক আসামি, ঘটনার সময়কার পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। যদিও রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দাবি, নিজেকে বাঁচাতে শেখ হাসিনার উপর দায় চাপাচ্ছেন মামুন। আমি মনে করি সে নিজেকে বাঁচার জন্য, নিজেকে সেফ থাকার জন্য, নিজের দোষ ঢাকার জন্য অন্যের উপরে দায় দিয়ে 164টা করেছেন। এ মামলায় সাক্ষ্য দিয়েছেন 54 জন। সরাসরি সম্প্রচার করা হয় বিচার কার্য। যুক্তিতর্কের শেষ দিন অ্যাটর্নি জেনারেলকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, রায়ে ন্যায় বিচার পাবে 2 পক্ষই। এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার যে সমাজে খুনের রাজনীতি বন্ধ হবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
শেখ হাসিনা সহ আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়েছে প্রসিকিউশন। সকালে এক ব্রিফিংয়ে একথা জানান প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। তিনি বলেন, সাজা ঘোষণার পর শেখ হাসিনার বিরুদ্ধে আবারও ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হবে। প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালের। শুধু তাই নয়, এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিকটিম আছে, শহীদ আছে, আহত পরিবার আছে, তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম। ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে যে আদেশ দিক না কেন প্রসিকিউশন সেটা মেনে নেবে। আগামীকালকে রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন, সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। আগামীকাল জুলাই গণহত্যার রায়ের প্রতিবাদে দেশের কয়েকটি জেলায় যানবাহন, স্থাপনা এবং স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সিসিটিভির ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা কোথাও অ্যাম্বুলেন্সে, ব্যাংকে, বাসে পেট্রোল বোমা, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কিংবা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাগুলোতে। এছাড়া 2 জেলায় গাছ ফেলে মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার মধ্যরাতের ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক যুবক লম্বা একটি রোগীর মাথায় আগুন জ্বালিয়ে বগুড়ার শেরপুরের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিচ্ছে। সাথে সাথে দাউ দাউ করে জ্বলে ওঠে সাইনবোর্ডের বাইরের অংশ। এতে হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় দুর্বৃত্তরা। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় 2টি মোটরসাইকেলে 5 জন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে, পরে তাদের দেয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি। একই সময়ে কুমারগাঁও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসেও আগুন দেয়া হয়। ফেনীতে জুলাই শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা। মোবাইলে ধারণকৃত ভিডিওতে দেখা যায় মুখে মাস্ক পরা কয়েকজন কেরোসিন ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ করছে পুলিশ। গাজীপুরের গ্রামীণ ব্যাংকের মাওনা শ্রীপুর শাখায় 2টি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় প্রতিষ্ঠানের সাইনবোর্ড পুড়ে গেলেও খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। সাভারের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে মাদারীপুরের গোপালপুর বাস স্ট্যান্ডের পাশে নির্বিচারে গাছ কেটে মহাসড়কের বিভিন্ন অংশে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে 2 পাশে আটকা পড়ে বহু যানবাহন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় নাশকতাকারীরা। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সুয়াদি বাস স্ট্যান্ড এলাকায় গাছ ফেলে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। 1 ঘণ্টা পর খবর পেয়ে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় বিভিন্ন এলাকা থেকে 14 জনকে আটক করা হয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় ঘোষণা নিয়ে একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এই অভিযোগ তুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্রের নাম আব্দুল হামিদ খান ভাসানী, যিনি মৌলানা ভাসানী হিসেবে পরিচিত। মজলুম নেতার ৪৯তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। মহাসচিব শুধু বাংলাদেশের ইতিহাস নয়, ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে এই অঞ্চলে মৌলানা ভাসানীর রাজনৈতিক প্রভাবের কথা তুলে ধরেন বক্তারা। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে তিনি তৎকালীন পরাধীন ভারতবর্ষে রাজনীতি শুরু করেন। ন্যাব ভাসানীর বেশিরভাগই জিয়া রহমানের হাত ধরে রাজনীতি এগিয়ে নেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নানা বিভ্রান্তির পর নির্বাচনের নিশ্চয়তা দেখা যাচ্ছে। অনেকটা বিভ্রান্তি, অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে 26 ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এখানে কিছু গোষ্ঠী কিছু মহল বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যার কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদেরকে তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে অভিযোগ মির্জা ফখরুলের। গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে, এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো ওইটা বড় একটা অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। নির্বাচনের মাধ্যমেই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। গণতন্ত্রের উত্তরণের পথকে যেন আমরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। কিছু কিছু রাজনৈতিক দল তাদের আকাঙ্ক্ষাকে বজায় রাখতে গণভোটের দাবি জানাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়নে বিঘাইহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, গণভোটের মাধ্যমে আইনি কাজ করতে গিয়ে যদি সেটার আইনি ভিত্তিই না থাকে তাহলে ভবিষ্যতের জন্য সংকট তৈরি হবে। এর আগে জেলার এক অসহায় বৃদ্ধ দম্পতি আব্দুল গনি জমাদ্দার ও মমতাজ বেগমকে আর্থিক সহায়তা হস্তান্তর করেন রিজভী। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঠিক আছে, গণভোট চাচ্ছেন তো সেটা গণভোট হোক, ভোটের দিন একসাথে ভোট হবে, কিন্তু এটাও তো মানুষের কাছে প্রশ্ন থেকে যাবে। মানে অহমিকাকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু কিছু রাজনৈতিক দল যে আমার এটা মানতেই হবে। আরে ভাই, ঠিক আছে, সবাই মিলে কথাবার্তা বলে করলেন, ঠিকই আছে, কিন্তু এটার আইনি ভিত্তি কতটুকু আছে? প্রধান উপদেষ্টার ভাষণে অবাধ সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে। 5 দফা দাবিতে জামাত সহ 8 দলের আন্দোলন অব্যাহত থাকবে। তবে যমুনা ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচিতে যাচ্ছে না দলগুলো, এমনটাই জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে মগবাজারে জামাত সহ সমমনা 8 দলের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, পরবর্তী কর্মসূচি আলোচনার পর ঘোষণা করা হবে। অভিযোগ, একটি দলকে খুশি করার জন্য প্রশাসনের পছন্দ মতো রদবদল চলছে, এর ফলে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে। জানান, দেশের বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকারের গুরুত্ব দেওয়া উচিত। কোনো রাজনৈতিক চাপে নতুন রাষ্ট্র গঠনের সম্ভাবনা যেন ভেস্তে না যায়, এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবহিত করা হবে বলেও জানান তিনি। আরও বলেন, গণভোটের সংস্কারের বিষয়গুলো সহজভাবে জনগণের সামনে পেশ করতে হবে। তাছাড়া গণভোটের পক্ষে সরকারকেই প্রচারণা চালাতে হবে, এমনটা জানান নেতারা। বলেন, কোনো দল যদি গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালায়, জাতি তাদের প্রত্যাখ্যান করবে। এ সময় গণভোটে সংস্কারের বিষয়গুলোর পক্ষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তারা। এই ভাষণে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের 8 দলের যে আন্দোলন ছিল, জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা আংশিক পূর্ণ হয়েছে। পূর্ণভাবে জনগণের সে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। এরপরে আমরা মনে করি যে আমাদের যে 5 দফা দাবি, তার দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। শেখ হাসিনার রায় ঘিরে নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। জনগণের সম্পদ ও জীবন রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে ডিএমপির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। যারা বাসে আগুন দিয়ে কিংবা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নগরবাসীর নিরাপত্তার জন্য যে সব পুলিশি তৎপরতা, সেগুলো ইতিমধ্যে আমরা চক আউট করেছি এবং তার ভিত্তিতে নগরের যে গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থানগুলোতে আমাদের চেকপোস্ট বাড়িয়েছি। এর বাইরে আমাদের নিয়মিত যে টহল কার্যক্রম, সেটাও জোরদার করা হয়েছে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের 2য় দফার বৈঠকে বক্তব্য রাখছেন সিএসসি এম নাসির উদ্দিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এই আচরণবিধিটা অ্যাকচুয়ালি ইলেকশনের সময় এটাই হচ্ছে যে মূল আইন, যেটা
কাজে লাগে, যেটা পরিপালনের উপরে একটা সুন্দর নির্বাচন নির্ভর করে। এখানে এখন এটা পরিপালন করার জন্য দেখেন আইনে তো অনেক সময় বিধান থাকে, কিন্তু যদি দেখা যায় ক্যান্ডিডেটরা বা রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো যদি সুন্দর সহযোগিতা করে, তাহলে আর আচরণবিধি নিয়ে আমাদের বেশি মাথা ঘামাইতে হয় না, আমাদের তেমন বেশি জোরাজুরি করতে হয় না, আইনের প্রয়োগ করতে হয় না, অটোমেটিক্যালি এটা পরিপালন হয়ে যায়। কিন্তু আমাদের বিগত দেড় দশকের অভিজ্ঞতা দেখা গেছে যে এই ক্ষেত্রে একটু বিশাল রকমের ঘাটতি রয়ে যায়। তা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যে একটা সুন্দর নির্বাচন নিয়ে দিতে এবং আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা এই ক্ষেত্রে এগিয়ে যেতে চাই। আমরা আশা করি, এখন অনেকে মনে করে কি আমাদের এখানে কিছু মনে করবেন না আপনারা, অনেকে মনে করেন কি আমার পক্ষে কাজ করলে উনি নিরপেক্ষ, কিন্তু আমরা কারো পক্ষে কাজ করতে পারবো না, এইটা পরিষ্কার। কারো পক্ষে কাজ করতে পারবো না। আমাদের বিবেক, দেশের প্রচলিত আইন, বিধিবিধান যা বলে সেটা মেনেই আমরা চলবো ইনশাল্লাহ। সেটা আমরা সেই এবং আমাদের এই উদ্দেশ্য হাসিল করার জন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। আশা করি এখানে অনেক ভেটারান পলিটিশিয়ান উপস্থিত আছেন, জাতীয় পর্যায়ে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আশা করি আমরা দর্শক, নির্বাচন কমিশন ভবনে সিসিএমএম নাসির উদ্দিন বক্তব্য রাখছেন, আমরা সরাসরি সেখানে ছিলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপের প্রথম আলাপে সূচনা বক্তব্যে এই সহযোগিতা চান সিএসি। দিনের শুরুতে 6টি রাজনৈতিক দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে সিইসি বলেন, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে রাজনৈতিক দলের পরামর্শ নেবে কমিশন। নির্বাচনী আচরণবিধি সুষ্ঠুভাবে পালনের উপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে, তাই আচরণবিধি পালনে সব দলকে সচেষ্ট হবার আহ্বান জানান তিনি। প্রথম দফায় সংলাপে অংশ নেওয়া দলগুলো হল গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি এবং বাংলাদেশ জাতীয় পার্টি। সামনে যে নির্বাচনটা আমরা যাতে একটা সুন্দর গ্রহণযোগ্য পরিবেশে যাতে একটা নির্বাচনটা অর্গানাইজ করতে পারি, এটা আপনাদের সহযোগিতা চাও আমাদের মূল উদ্দেশ্য। যে কারণ আমরা সবাই মিলে তো করতে হবে, আমরা ইলেকশন কমিশন একার পক্ষে এই কাজটা আঞ্জাম দেওয়া সম্ভব না। বিশেষ করে আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ আছেন, যাদের প্রভাব সরাসরি ভোটারদের উপরে আছে, যারা একদম সরাসরি ভোটারদেরকে প্রভাবিত করতে পারেন, তা আপনারা জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের এই জন্য কোঅপারেশন এখানে খুবই দরকার হবে। বিএনপির মনোনয়ন স্থগিত হওয়া মাদারীপুর 1 শিবচর আসনটি পদ্মা সেতুর কারণে ভৌগোলিকভাবে দক্ষিণাঞ্চলের করিডোর হিসেবে পরিচিত। এই আসনে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। তবে তৃণমূলের দাবি ত্যাগী নেতাদের প্রকৃত মূল্যায়নের, নইলে এবারও বিএনপি হারতে পারে দীর্ঘ 35 বছর বিরোধীদের দুর্গ হয়ে ওঠা এই আসন। এক্ষেত্রে বিএনপির প্রবীণ নেতা আবু জাফর চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় নেতাকর্মীরা। বলছেন, এবার বিরোধীদের দুর্গে আঘাত হানার জন্য এই পরীক্ষিত ও পোর খাওয়া রাজনীতিবিদ হতে পারেন বিএনপির জন্য তুরুপের তাস। মাদারীপুর 1 শিবচর আসন। এই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী আছেন মনোনয়নের দৌড়ে। লড়াই আছেন প্রবীণ থেকে নবীন প্রার্থীরা। মনোনয়ন স্থগিত হওয়ার পর থেকেই বিভিন্ন কর্মসূচিতে সরগরম পদ্মা আড়িয়াল খাপাড়ের এই জনপদ। সব প্রার্থী নেমেছেন জোর প্রচারণায়। এর মধ্যে অনেকটাই এগিয়ে প্রবীণ নেতা আবু জাফর চৌধুরী। স্থানীয়রা বলছেন, প্রবীণ এই নেতাকে মনোনয়ন দিলে আসনটি নিশ্চিত হবে বিএনপির। দলমত নির্বিশেষে সবার কাছেই ভরসার প্রতীক আবু জাফর চৌধুরী। আবু জাফর চৌধুরীর সময় এই শিবচর থানায় সুসংগঠিত বিএনপি ছিল। সে আজ 40 বছর থেকে এই বিএনপির সাথে জড়িত। ব্যক্তিগতভাবে আমরা তাকে সাপোর্ট করি। সে ছাড়া আর কোনো ব্যক্তি দেখি না যে সিট উভয় দেওয়ার মতন। দুর্নীতি পছন্দ করে না, দুর্নীতি আশ্রয় দেয় না, উনি খুব ভালো লোক। আবু জাফর চৌধুরীর পরিবারও রাজনীতিতে জড়িত দীর্ঘদিন। পুরোটা সময় ছিলেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতৃত্বে। শুরু থেকেই বিএনপির 31 দফা প্রচারে নিরলসভাবে কাজ করেছেন তিনি। ছুটেছেন মানুষের ঘরে ঘরে।
আমরা আশা করি শিবচর থানায় যদি আবু জাফর চৌধুরীকে নমিনেশন দেওয়া হয় ইনশাল্লাহ জয়যুক্ত হবে। শিবচরের যে কোন্দলগুলো আছে সেগুলোই সে নিরীক্ষণ করে সে এগিয়ে যাবে। উনি যদি নমিনেশন পায় এবং এমপি নির্বাচিত হয়, আমরা একান্ত মনে আশা করি চাঁদা মুক্ত ব্যবসা নির্দ্বিধায় করে যাইতে পারবো। 1978 সন থেকে দলের সঙ্গে আমি সম্পৃক্ত এবং আমি এই 1992 থেকে 2002 পর্যন্ত শিবচর উপজেলার সভাপতি ছিলাম। আমি মনে করি আমার বিগত দিনের কর্ম আমাকে এইখানে আনছে। আশা করি যে আমার কর্মকে যদি আমার দল মূল্যায়ন করে তাহলে আমি নমিনেশন পাবো। জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবু জাফর চৌধুরী উঠে এসেছেন তৃণমূল থেকে, ছিলেন শিবচর উপজেলা বিএনপির সভাপতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করা প্রবীণ এই নেতা বলছেন, দল যদি সুযোগ দেয় এই আসনটি উপহার দিতে চান বিএনপিকে। আজকে এই নমিনেশন চাইতেছে, এদের অনেকেই আমরা বিগত 17 বছরের আন্দোলন কোথাও পাইনি। এলাকার লোকজন বিভিন্নভাবে ভীত হয়ে দাঁড়াইছে যে নমিনেশন যদি সঠিকভাবে না আসে তাহলে তারা হয়তো ভয়াবহ অবস্থা বিরাজ করবে। এইটার একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে আমাদের জন্য। সেই ক্ষেত্রে যদি সঠিক নমিনেশন হয় তাহলে আমরা সহজেই এই নির্বাচনে জয়ী হতে পারবো। বিএনপির হাইকমান্ড ও নীতি নির্ধারকরা মনোনয়নের ক্ষেত্রে ত্যাগী ও পরীক্ষিতদের মূল্যায়ন করবেন, এমনটাই আশা স্থানীয় নেতাকর্মীদের। 18টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মাদারীপুর 1 আসন। শরীফ ফারুকি, যমুনা নিউজ। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় আছে, যার স্বীকৃতি IMFও দিয়েছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, দেশের রিজার্ভ রেমিটেন্স এবং রফতানি বেড়েছে, মূল্যস্ফীতি 14% থেকে 8% নেমেছে। কিছু না বুঝেই অনেকে সমালোচনা করছেন বলে জানান উপদেষ্টা। শুধু আর্থিক উন্নয়ন নয়, সামাজিক উন্নয়ন জরুরি বলেও মন্তব্য করেন ডক্টর সালেউদ্দিন। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন রিপোর্টিংয়ের 24টি ক্যাটাগরিতে মোট 27 জন রিপোর্টারকে পুরস্কৃত করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ। ব্যাংক, বিমা ও আর্থিক খাত ক্যাটাগরিতে ডিআরইউ এর বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন। যাই আমরা করেছি সেগুলো একটা হবে, আপনারা সেইভাবে সহযোগিতা করবেন। আমাদের কথা হয়তো তখন বলবেন যে ওনারা এই ভুল করেছিল, আরেকটু করলে হতো, তার জন্য গাইডেন্স পায়। এখনো আপনারা বললে হয়তো বাকিটুকু সময় আছে, আমরা আরেকটু আমাদের কাজগুলোকে আরেকটু সুশৃঙ্খল, আরেকটু জবাবদিহিমূলক করতে পারবো। রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যার ঘটনায় সারা দেশের বিচারকরা কালো ব্যাজ ধারণ করে কর্মসূচি পালন করেছেন। এর আগে আইন উপদেষ্টার আশ্বাসে কলমবিরতি কর্মসূচি প্রত্যাহার করেন বিচারকরা। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে জানানো হয়, সরকারের আমন্ত্রণে বিচার বিভাগের কয়েকজন সিনিয়র কর্মকর্তা সহ অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে আইন উপদেষ্টা বিচারকদের দাবি দুটির সঙ্গে একমত পোষণ করে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। তারই পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশনের পূর্ব ঘোষিত কলম বিরতি কর্মসূচি স্থগিত করা হয়। এদিকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এই কর্মসূচি পালন করেন জেলা আইনজীবী সমিতি। এ সময় বক্তারা বিচারকের ছেলেকে বাড়িতে ঢুকে নৃশংসভাবে হত্যায় জড়িতের দ্রুত বিচার দাবি করেন। এছাড়া বিচারকদের কর্মের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা না হলে সারা দেশের আইনজীবী ও বিচারকগণ একযোগে কলম বিরতি পালন করবেন বলেও হুঁশিয়ারি দেন তারা। গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের অর্ডিন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে আর্মি অর্ডিন্যান্স কোরের 45তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। অনুষ্ঠানে সেনাপ্রধান আর্মি অর্ডিন্যান্স কোরের অধিনায়কদের উদ্দেশ্যে কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশের সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সেই সাথে নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারিত্বের সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য আর্মি অর্ডিন্যান্স কোরের সব সদস্যদের প্রতি আহ্বান জানান। চলতি সপ্তাহে টেলিকম খাতের খসড়া গাইডলাইন চূড়ান্ত করতে চায় বিটিআরসি। এরপরই তা অনুমোদনের জন্য দ্রুত পাঠানো হবে মন্ত্রণালয়ে। নভেম্বরে নতুন গাইডলাইন অনুমোদনের পরিকল্পনা করছে সরকার। তবে এরই মধ্যে খসড়া গাইডলাইনকে দেশীয় বিনিয়োগ বিরোধী বলে অভিহিত করে বিটিআরসির কাছে অভিযোগ
জানিয়েছেন স্থানীয় উদ্যোক্তারা। প্রযুক্তিবিদদের আশঙ্কা, খসড়া গাইডলাইন বাস্তবায়ন হলে ইন্টারনেট সহ বিভিন্ন সেবার জন্য বাড়তি খরচ গুনতে হবে গ্রাহকদের। রাজস্ব বৃদ্ধির কৌশল থেকে সরে এসে গাইডলাইনের সেবার মান নিশ্চিত করার পরামর্শ তাদের। ব্যাপক আলোচনা আর সমালোচনা শেষে সম্প্রতি অনুমোদন দেওয়া হয়েছে টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং পলিসি 2025। এরপরই এই পলিসির আলোকে খসড়া গাইডলাইন তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানিয়েছে চলতি মাসেই চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। টেলিকম খাত সংস্কারের আওতায় নতুন টেলিকম পলিসি এবং খসড়া গাইডলাইন নিয়ে এরই মধ্যে আপত্তির কথা জানিয়েছে এ খাতের সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। লিখিত প্রতিবেদনের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার সামনে বিক্ষোভ করেছে হাজার হাজার দেশি উদ্যোক্তা। খসড়া গাইডলাইনে গ্রাহক পর্যায়ে সেবার খরচ বৃদ্ধি এবং বৈষম্যের অভিযোগ তাদের। বিটিআরসির চেয়ারম্যানের দাবি, সব পক্ষের সাথে আলোচনা করেই নতুন টেলিকম পলিসির আওতায় খসড়া গাইডলাইন প্রস্তুত করা হচ্ছে। এখন যে গাইডলাইনগুলো হবে, এই গাইডলাইনটা হবে হচ্ছে পলিসির ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই হবে, ওর বাইরে যাওয়ার এখন আর সুযোগ নেই। যে পলিসিটা হয়েছে এই পলিসির মধ্যে যত কিছু অ্যাকোমোডেট করা সম্ভব সেটা আমরা অ্যাকোমোডেট করছি। সবার কথা কনসিডার করছি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু সবার কথা অন্তর্ভুক্ত করতে পারছি কিনা এটা কমিটি সবার সাথে কথা বলে তারপর দেখবে যে কোনটা অন্তর্ভুক্ত করা যায় যৌক্তিক এবং কোনটা যৌক্তিক না। খসড়া গাইডলাইন অনুযায়ী স্থানীয় ক্ষুদ্র আইএসপিদেরও সামাজিক দায়বদ্ধতা তহবিলে অর্থ জমা দিতে হবে। বিদেশি অপারেটরের তুলনায় গুনতে হবে দ্বিগুণের বেশি লাইসেন্স ফি। খসড়া গাইডলাইন অনুযায়ী বাড়বে গ্রাহক পর্যায়ে ফিক্সড ইন্টারনেটের খরচ, এমন আশঙ্কা আইএসপিএবি। আর প্রযুক্তিবিদদের অভিযোগ, অতিরিক্ত রাজস্ব আয়ের কৌশল আটা হয়েছে নতুন গাইডলাইনে, যার মাসুল গুনতে হবে তৃণমূল গ্রাহকদের। লেয়ার কভারের কম্পিটিশন কমলো বটে, সরকার রাজস্ব বাড়ানো হলো, কিন্তু সাথে বিনিময়ে অ্যাট দ্য কস্ট অফ পিপলস পকেট, তাদের খরচ বাড়বে, ব্রডব্যান্ডের খরচ বাড়বে। যদি এই রেভিনিউ শেয়ার করতে হয় এবং এটা দিতে হয়, তাহলে আসলে আমাদের এই পলিসির উদ্দেশ্যটা যেন কী অ্যাচিভ করলাম আসলে, খালি সিম্পলিফিকেশন এবং টোটাল সেক্টরটাকে বিদেশির সাথে তুলে দেওয়া। 15% শেয়ার হস্তান্তরের শর্ত জুড়ে দেওয়ায় আপত্তি তুলেছে 2 মোবাইল অপারেটর। আমরা নিজেদের স্বার্থেই কিন্তু আমরা বলবো যে ঠিক আছে, আমি আইপিওতে আসতে চাই বা আমার অন্য শেয়ার হোল্ডার চাই, একটু চাপিয়ে দেওয়া, ইটস ভেরি কনসার্নিং ফরেন ইনভেস্টার। আমরা তো এখন মোবাইল অপারেটর হিসাবে আছি, কিন্তু যে কোনো ফরেন ইনভেস্টার যখন বাংলাদেশে ইনভেস্ট করতে আসবে তারাও কিন্তু কনসার্ন হবে যে হঠাৎ করে যদি এসব কোনো এরকম যদি চাপিয়ে দেওয়া হয় গভর্নমেন্ট থেকে, তারা কি আদৌ বাংলাদেশে আসবে কিনা। সো এটা কিন্তু লং টার্ম একটা এফেক্ট আছে বাংলাদেশের জন্য। মতামত নেওয়া হলেও খসড়া গাইডলাইনে তার প্রতিফলন ঘটেনি এমন অভিযোগ করছেন প্রায় 2 দশক ধরে গড়ে ওঠা এনটিটিএন, আইজিডব্লিউ এবং আইসিএক্স এর মতো স্থানীয় বিনিয়োগকারীরা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এখন থেকে সাক্ষী সমন জারির পাশাপাশি সাক্ষীকে আদালতে হাজির হতে পাঠানো হবে এসএমএস। এই পদ্ধতির নাম দেওয়া হয়েছে কোর্ট এসএমএস। সকালে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সম্মেলনে এই পদ্ধতির উদ্বোধন করা হয়। দীর্ঘদিন সাক্ষীদের চিঠির মাধ্যমে আদালতে হাজির হওয়ার সমন জারি হতো। এতে সঠিক সময় চিঠি না পাওয়ায় যথাসময়ে সাক্ষীরা হাজির হতে পারতেন না। এতে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা তৈরি হতো, বাড়ত মামলা জট। প্রাথমিকভাবে 7 জেলায় কোর্ট এসএমএস পদ্ধতির মাধ্যমে সমন জারির উদ্যোগ নিয়েছে সরকার। এই পদ্ধতি সফলভাবে কাজ করলে সারা দেশে সাক্ষী হাজিরে সমন জারির পাশাপাশি কোর্ট এসএমএস পদ্ধতি চালু করবে সরকার। এই প্রকল্পে সরকারকে সহযোগিতা করছে ইইউ ও জার্মান সরকার। প্রতিহিংসার রাজনীতি নয়, ভিন্নমতের প্রতি সহনশীল ফ্যাসিজম রোধ, জনগণের অধিকার রক্ষায় দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে বললেন ঢাকা 14 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি। একই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী ব্যারিস্টার আরমান বলেন, বিএনপি জামাতের মধ্যে বিভাজন নেই, যেটুকু মতপার্থক্য তার মাধ্যমে সহাবস্থানের পথ তৈরি হবে। ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠানে এভাবেই সুস্থ রাজনৈতিক চর্চার কথা তুলে ধরেন অতিথিরা। টেকসই গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐকমত্য নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। জনগণ ঐক্যবদ্ধ হয়ে সরকারকে জবাবদিহিতার মুখে পড়েছে। সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সংকট বিএনপি, জামায়াত ও এনসিপির ত্রিমুখী বিরোধ। বিএনপি বলি, জামায়াতে ইসলাম বলি, এনসিপি বলি, সকলেই কিন্তু ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচনের পথের দিকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। এই যে বিউটি, সেই বিউটিকে ধরে রাখবার জন্য আমরা মনে করি এখন একটা জাতীয় ঐক্য দরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা 14 আসনে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীরা। জামায়াতে প্রার্থী ব্যারিস্টার আরমান বলেন, রাজনীতিকদের আচরণ পরিবর্তন না হলে মুখ থুবড়ে পড়বে জুলাই সনদ। জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই আহ্বান তার।
বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা তুলিও একই সুরে কথা বলেন। পরাজিত শক্তি বা বিদেশি ইন্ধন যেন প্রভাব ফেলতে না পারে দেন সতর্ক থাকার পরামর্শ। চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং তাদের শিকার আমরা। আরমান ভাইয়ের জন্য আমি দাঁড়িয়েছি তখন আর 17 থেকে রাস্তায়, এবং আরমান ভাই ফেরত আসার পরে আরমান ভাই ওরা কিন্তু আমার সাথে দাঁড়িয়েছে আমার ভাইদের ন্যায্য বিচারের দাবিতে। তো এইটাই হচ্ছে আসলে সৌন্দর্য। এমন একটা রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি করব যেখানে অন্য কাউকে, ভিন্ন মতের কাউকে প্রতিহিংসার শিকার হতে হবে না। আমি আশঙ্কা বা বিভাজন হিসেবে দেখছি না, এটি একটি বিতর্ক, একটি প্রক্রিয়া যার মধ্যে আমি একটি সহাবস্থান বা কমন গ্রাউন্ড খুঁজে পাবো। আবার সময় এসছে ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আসন গড়ি নতুন বাংলাদেশ। ছায়া সংসদে বিজয়ী হয় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বরিশালে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষের জেরে কেন্দ্রীয় নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে নথুল্লাবাদ থেকে ছেড়ে যায়নি দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের কোনো বাস। গন্তব্যে পৌঁছতে না পেরে অনেকেই ফিরে যান, আবার কেউ কেউ ধরেন বিকল্প পথ। এর আগে শনিবার সন্ধ্যায় হাফ ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থী ও শ্রমিকদের সাথে সংঘর্ষ হয়, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাস ও কাউন্টার। এ সময় ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের নথুল্লাবাদ টার্মিনাল এলাকায় 2 ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। বাস মালিক গ্রুপ জানিয়েছে, ভাঙচুরের ঘটনায় বাসগুলো সড়কে চলার অনুপযোগী হওয়ায় বন্ধ রাখা হয়েছে। বাস তো চলে না একদমই। আমার বাড়িতে ইমার্জেন্সি যাওয়া লাগবে আজকে। নতুল্লাবাদ এসে অনেক ভোগান্ত ভুগলাম, এখন আমরা ঢাকাও যেতে পারিনি, এখন কি করবো? ভোগান্তিতে পড়ছি হলে এখানে আইসা গাড়ি পাচ্ছি না, তারপরে আমরা মানে এখানে থেকে যাবার কোনো উপায় পাচ্ছি না। এখন তো কাটা লেনে ছোট গাড়িতে যাওয়া যাচ্ছে, মানে ভাড়া ডাবল লাগতেছে। ফরিদপুর যাবো দাদা, এখানে সকাল 6টা থেকে আসে বই রয়েছে, আমি যাইতে পারতেছি না। আমরা হঠাৎ যাইয়ে দেই এই অবস্থা, এখন আমাকে আজ দিন কাম, আবার ফিরে যাওয়া লাগবে বাড়িতে, এখন কোনো লাইনই দেই না যাওয়ার। নানামুখী সংকটে জর্জরিত হবিগঞ্জ শহরের 100 বছরের ঐতিহ্যবাহী চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই পর্যাপ্ত জায়গা। ক্লাসরুমের অভাবে একই কক্ষে চলছে একাধিক শ্রেণীর পাঠদান, এমনকি অফিস কক্ষেও পড়াতে হচ্ছে ছাত্রছাত্রীদের। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়ের জায়গা পৌরসভার দখলে থাকায় নতুন ভবন নির্মাণও সম্ভব হচ্ছে না, ফলে অস্তিত্ব সংকটে রয়েছে বিদ্যালয়টি। এক কক্ষেই চলছে 2 শ্রেণীর পাঠদান, ছাত্রছাত্রী আর 2 শিক্ষকের পড়ানো শব্দ নিয়ন্ত্রণে মাঝে অস্থায়ী পার্টিশন। এতে বিঘ্নিত হচ্ছে সবার পড়ালেখা। এ দৃশ্য হবিগঞ্জ শহরের শতবর্ষী ঐতিহ্যবাহী চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। আমাদের স্কুলে খেলার মাঠ নাই এবং ক্লাস আমরা ভালো করে করতে পারি না। আমাদের ক্লাসরুম কম, তাই আমাদের পড়ালেখায় সমস্যা হয়। 1908 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি একসময় শহরের জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ছিল, কিন্তু দীর্ঘদিনেও হয়নি কোনো উন্নয়ন। জরাজীর্ণ ভবন আর পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাব স্পষ্ট। নেই শিশুদের খেলার মাঠ, এমনকি টয়লেটও। জরুরি প্রয়োজনে পাশের বাড়ির শৌচাগার ব্যবহার করেন শিক্ষক শিক্ষার্থীরা। পুকুর আছে, বাউন্ডারি নাই, বাচ্চাদের রিস্ক, মানে বাচ্চারা যে খেলবে এটা মানে আমাদের কাছে ভয় করে। এই স্কুল থেকে প্রতি বছরই 1-2 জন বৃত্তি পায় এবং গভ বিকেজিসিতে এবং চান্সও পায়। অনেক মানে লেখাপড়ার মান উন্নত, অনেক ভালো। সরকারের কাছে, নতুন সরকারের কাছে এটাই চাইমু যে এটা তদারকি কইরা কি অবস্থায় আছে স্কুলের জায়গাটা আমরা রক্ষণাবেক্ষণ করতে চাই। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ক্লাস নিতে হয় অফিস কক্ষেও, অথচ স্কুলের 17 শতক জায়গার একটি বড় অংশ হবিগঞ্জ পৌরসভার নিয়ন্ত্রণে। সেখানে পুকুর খননও করা হয়েছে, ফলে নতুন ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না। শ্রেণীকক্ষের খুবই সংকট, যে কারণে আমাদের স্কুলের ছাত্র সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আমাদের বিদ্যালয়ে বিনোদনের কোনো ব্যবস্থা নাই। আমাদের 2 শিফটে ক্লাস হয়। প্রথম শিফটে একটা রুমের মধ্যে শিশু শ্রেণী আর অন্য রুমটার মধ্যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্লাস নেওয়া হয়। বিদ্যালয়ের রেকর্ড পত্রে যতটুকু জায়গা আছে আমাদের জায়গা বুঝাইয়া দিয়ে আমরা বিদ্যালয়টিকে বাউন্ডারি দিব, দিয়ে আমরা এই বিদ্যালয়কে একটা আধুনিক বিদ্যালয়ে রূপান্তরিত করব। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, বিদ্যালয়ের জায়গা পুনরুদ্ধারে পৌরসভার সঙ্গে আলোচনা চলছে। জেলা প্রশাসক মহোদয়ের সাথে এই বিষয়ে কয়েকবার কথা বলেছি। তিনি ইতিমধ্যে 2 বার এই বিদ্যালয়টা পরিদর্শনও করেছেন
তারপরে আমি এখানকার যে পৌরসভার প্রধান নির্বাহী অফিসারের সাথেও এই বিদ্যালয়টির সমস্যা নিয়ে আলোচনা করেছি। পৌর কর্তৃপক্ষের দাবি, কাগজপত্র না দেখে জায়গার বিষয়ে কিছু বলা সম্ভব নয়। তাছাড়া ওই জায়গায় নিজেদের চলমান উন্নয়ন কাজ নিয়েও আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তবে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে পৌরসভা। পৌরসভার ভিতরে এটা একটা ঐতিহ্যবাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমি নিজেও দেখেছি তাদের পয় নিষ্কাশনের কিছু প্রবলেম আছে এবং বাচ্চারা যে খেলাধুলা করবে সামনে ওই রকম স্পেস নাই। তো আমি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় সহ আমরা জায়গাটা ভিজিট করেছি। আদালতের নিষেধাজ্ঞার কারণে আমরা এখানে কোনো কিছু করতে পারতেছি না। শত বছরের ঐতিহ্যবাহী চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংকট কাটাতে দ্রুত উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো উত্তর কোরিয়ায় শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের সম্প্রচার। তবে জমজমাট এই লিগ সম্প্রচারের অনুমতি পেলেও জুড়ে দেওয়া হয়েছে অদ্ভুত কিছু শর্ত। 90 মিনিটের ম্যাচ 60 মিনিট, দক্ষিণ কোরিয়ার ফুটবলারদের দৃশ্য সরিয়ে ফেলা, ব্যানারে থাকতে হবে উত্তর কোরিয়ার ভাষা, এছাড়াও রয়েছে নানা শর্ত। এসব শর্ত মেনেই আগামী কয়েক মাসের মধ্যেই দেশটিতে সম্প্রচার হতে চলেছে ফুটবলের জমজমাট এই লিগ। অদ্ভুত সব কাণ্ডে বারবার শিরোনাম হওয়া দেশ উত্তর কোরিয়া। কঠোর নিয়ন্ত্রণ ও গোপনীয়তার জন্য পরিচিত দেশটি বাইরের বিশ্বের প্রভাব প্রায় নেই বললেই চলে। একেবারে বিচ্ছিন্ন একটি রাষ্ট্র। দেশটির সর্বেসর্বা কিম জং উনের নির্দেশই সেখানে চূড়ান্ত বলে মানা হয়। এবার ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে এই বিচ্ছিন্ন রাষ্ট্রটি। ইতিহাসে প্রথমবার প্রিমিয়ার লিগের ম্যাচ সম্প্রচার করবে উত্তর কোরিয়া। তবে এটি হবে কিম জং উনের নির্দেশিত কঠোর নিয়ন্ত্রণের মধ্য দিয়ে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের সূত্র মতে ইংলিশ লিগটির ম্যাচগুলো স্থানীয় দর্শকদের কাছে পৌঁছানোর আগে করা হবে ব্যাপক কাটছাঁট, কারণ অদ্ভুত 5টি শর্ত জুড়ে দিয়েছে দেশটির প্রধান। প্রথমত, কোনো ম্যাচই সরাসরি দেখানো যাবে না, অর্থাৎ উত্তর কোরিয়ার দর্শকরা উপভোগ করতে পারবেন না লাইভ অ্যাকশন। দ্বিতীয়ত, প্রতিটি 90 মিনিটের ম্যাচ কাটছাঁট করে মাত্র 60 মিনিটে নামিয়ে আনা হবে। শাসক গোষ্ঠীর মতে বাদ দেওয়া হবে অপ্রয়োজনীয় ও অনুচিত দৃশ্যগুলো। আরও একটি বড় এবং মূল শর্ত হল দক্ষিণ কোরিয়ার ফুটবলারদের সম্পৃক্ত কোনো দৃশ্য পুরোপুরি সরিয়ে ফেলতে হবে। এর ফলে উত্তর কোরিয়ার দর্শকরা বঞ্চিত হবেন ব্রেন্টফোর্ডের কিম জি সু কিংবা উলসের হুয়াং চি হ্যানের মাঠের নৈপুণ্য দেখতে। এছাড়াও সম্প্রচারিত দৃশ্যের ভেতর স্টেডিয়াম, বিজ্ঞাপন বোর্ড, স্কোর গ্রাফিক্স কিংবা ব্যানার থেকে বাদ দিতে হবে সব ইংরেজি শব্দ। বিশেষ এক গ্রাফিক্স ব্যবহার করে সকল ইংরেজি শব্দের জায়গায় ব্যবহার করতে হবে উত্তর কোরিয়ার ভাষা। ছেটে ফেলা হবে LGBT প্রতীকী দেখানো যে কোনো দৃশ্য। এসব অদ্ভুত শর্তে ইংলিশ প্রিমিয়ার লিগ সম্প্রচার করার ঘোষণা দিয়েছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। কয়েক মাসের মধ্যেই দেশটির মানুষ উপভোগ করতে পারবেন ফুটবলের সবচেয়ে জমজমাট ও রোমাঞ্চকর এই লিগ। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। রহস্যজনকভাবে দক্ষিণ আফ্রিকায় পৌঁছানো 153 ফিলিস্তিনের মধ্যে 130 জনকে মানবিক কারণে 3 মাসের জন্য বসবাসের অনুমতি দিয়েছে দেশটির সরকার। কোনো কাগজপত্র ছাড়াই কিভাবে তারা গাজা থেকে দেশটিতে পৌঁছালো তা জানতে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। গাজা বা পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সহজে বিদেশ ভ্রমণের সুযোগ নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইসরায়েলি তাদের বিতাড়িত করে দেশটিতে পাঠিয়েছে। কেনিয়া থেকে গ্লোবাল এয়ারওয়েজের চার্টার্ড ফ্লাইটে গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় পৌঁছায় 153 ফিলিস্তিনি। এর আগে যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে নাইরোবি যায় তারা। কাগজপত্র ছাড়াই চার্টার্ড ফ্লাইটে তাদের দক্ষিণ আফ্রিকা যাওয়া নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। কিভাবে তারা দেশটিতে পৌঁছালো সেই রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকা সরকার। 153 ফিলিস্তিনির মধ্যে 23 জনকে বিভিন্ন দেশে ফেরত পাঠানো হয়েছে। ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই গাজার পক্ষে শক্ত অবস্থান দক্ষিণ আফ্রিকার। এবারও মানবিকতার দৃষ্টান্ত দেখিয়ে অবৈধভাবে প্রবেশ করা ফিলিস্তিনিদের 90 দিনের জন্য বসবাসের অনুমতি দিল রামাফোসা প্রশাসন। তারা গাজার বাসিন্দা, যাদের রহস্যময়ভাবে নাইরোবি থেকে একটি বিমানে তুলে দেওয়া হয়েছিল। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এই বিষয়ে নিশ্চিত হই। তাদের ফিরিয়ে দিতে পারি না। প্রয়োজনীয় নথিপত্র না থাকলেও যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষগুলোকে গ্রহণ করতে হবে। ফিলিস্তিনিরা বলছেন একটি সংস্থার মাধ্যমে ইসরায়েলের রেমন বিমানবন্দর হয়ে দক্ষিণ আফ্রিকায় গেছেন তারা। ধারণা করা হচ্ছে ইসরায়েলি উপত্যকা থেকে তাদের বিতাড়িত করতে কৌশলে দক্ষিণ আফ্রিকা পাঠিয়েছে।
আমরা একটি সংস্থার মাধ্যমে দক্ষিণ আফ্রিকা পৌঁছেছি। আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি লিংকের মাধ্যমে নিবন্ধন করি, পরে তারা যোগাযোগ করে ভ্রমণের জন্য প্রস্তুত হতে বলে, তাদের মাধ্যমে আমরা চলে আসি। বিভিন্ন সময় ফিলিস্তিনিদের বিতাড়িত করে গাজা খালি করার কথা বলে আসছে ইসরায়েল, তবে আন্তর্জাতিক সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত প্রকাশ্যে বাস্তবায়নের পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে দেশটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এবার জেনজিদের সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল মেক্সিকো। মাদক চক্র এবং প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ডাকে শুরু হওয়ায় এই আন্দোলনে যোগ দিয়েছে দেশটির সর্বস্তরের মানুষ। প্রেসিডেন্ট প্যালেস সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান অবরোধ করেছে বিক্ষোভকারীরা। তাদের প্রতিহত করতে মারমুখী অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী। দেশ জুড়ে চলছে ধরপাকড় অভিযান। মুহুর্মুহু রাবার বুলেট আর টিয়ার শেলের সামনেও অনড় মেক্সিকোর তরুণেরা। প্রেসিডেন্ট বাসভবনের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায় আন্দোলনকারীরা। পুলিশ আর সেনাবাহিনীর পাল্টা প্রতিরোধে আরও ক্ষুব্ধ হয়ে ওঠে জেনজিরা। ইট পাথরের পাশাপাশি পেট্রোল বোমা নিয়েও হামলা করে তারা। দুর্নীতির বিস্তার, মাদক চক্রের প্রভাব আর সন্ত্রাসীদের আগ্রাসনের কারণে ক্ষুব্ধ দেশটির সাধারণ মানুষ। তারই প্রতিবাদে এই আন্দোলন তরুণদের। সোশ্যাল মিডিয়ায় জেনজি মেক্সিকো নামের গ্রুপ খুলে বিক্ষোভের ডাক দেয় তরুণরা। এক পর্যায়ে এতে যোগ দেন মেক্সিকোর সব শ্রেণী পেশার মানুষ। দাবি ওঠে প্রেসিডেন্ট শেনবাউমের পদত্যাগের। অবশ্যই তরুণরা রাজনীতির ভবিষ্যৎ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। চলতি মাসের শুরুতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় মেক্সিকোর উরুপান শহরের মেয়র কার্লোস মানজোকে। মাদক চক্র এবং দুর্নীতি বিরোধী মেয়র হিসেবে জনপ্রিয় ছিলেন তিনি। সেখান থেকেই দানা বাঁধতে শুরু করে ক্ষোভের। এক পর্যায়ে তা পরিণত হয় গণ আন্দোলনে। প্রতিদিনই নিরাপত্তাহীনতার শিকার হই। পুলিশের কাছে অভিযোগ করলে তারা শুধু তদন্তের ফাইল খোলে, কোনো কিছুর বিচার আর হয় না। আমি এখন আর কোনো রাজনৈতিক দলের পক্ষে নই। আমি নিরাপত্তার পক্ষে, জনগণকে সচেতন করার পক্ষে। গেল 6 বছরে মেক্সিকোয় মাদক চক্র এবং সন্ত্রাসীদের হাতে প্রায় 60,000 মানুষকে হত্যার তথ্য নথিভুক্ত করা হয়েছে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। প্রচলিত পারমাণবিক বোমার চেয়ে কয়েক গুণ শক্তিশালী থার্মোনিউক্লিয়ার বোমার পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নেভাদার একটি টেস্ট সাইটে F-35 যুদ্ধবিমান দিয়ে ওয়ারহেডবিহীন এই মারণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়, যার নাম B6112। গেল মাসে পরীক্ষিত বোমাটির ভিডিও প্রকাশ করা হয়েছে সম্প্রতি। বিশ্বজুড়ে যখন চলছে পারমাণবিক উত্তেজনা, তখনই ওয়াশিংটনের তরফ থেকে এলো এমন পদক্ষেপ। 20 আগস্ট স্থানীয় সময় সকাল, মার্কিন অঙ্গরাজ্য ইউটার হিল এয়ারফোর্স বেস থেকে উড়াল দেয় একটি F-35 যুদ্ধবিমান। উদ্দেশ্য নেভাডার টোনোপা টেস্ট রেঞ্জ। অত্যাধুনিক এই স্টেলথ বিমানটি বহন করছিল B6112 মডেলের দুটি থার্মোনিউক্লিয়ার বোমা। 21 আগস্ট পর্যন্ত কয়েক দফায় বোমাটির সফল পরীক্ষা চালানো হয়, তবে এতে কোনো বিস্ফোরক মজুদ ছিল না। পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমান থেকে এটিই এ ধরনের বোমার প্রথম পরীক্ষা। যুক্তরাষ্ট্রের সরকারি গবেষণা কেন্দ্র স্যান্ডিয়া ন্যাশনাল ল্যাবরেটরিজ ও ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের সমন্বয়ে পরিচালিত হয় পরীক্ষাটি। এতদিন গোপন রাখা হলেও রাশিয়া যুক্তরাষ্ট্র পরমাণু উত্তেজনার মধ্যেই প্রকাশ করা হলো পরীক্ষার এই ভিডিও। সাধারণত থার্মোনিউক্লিয়ার বোমা এক ধরনের হাইড্রোজেন বোমা, যা প্রচলিত পারমাণবিক বোমার চেয়ে কয়েকশো থেকে কয়েক হাজার গুণ শক্তিশালী হয়। বিস্ফোরণের সময় ফিউশন ও ফিশন দুই ধরনেরই বিক্রিয়া হয় বলে এর তীব্রতা অত্যন্ত বেশি। 1952 সালে প্রথমবারের মতো হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র, যা হিরোশিমায় ফেলা বোমার চেয়ে প্রায় 700 গুণ শক্তিশালী ছিল। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।